আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিনের নির্মিত সোনারগাঁও মিউজিয়ামে। সেখানে লোকশিল্প ও কারুশিল্পের বিভিন্ন সংরক্ষণশালা আপনাদেরকে দেখাবো। আর সেখানকার সংগ্রহশালা সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সোনারগাঁয়ে অবস্থানরত বড় সর্দার বাড়ি। তো সেখান থেকে আমি বের হয়ে এখন চলে যাচ্ছি জয়নুল আবেদিনের নির্মিত লোকশিল্প ও কারুশিল্পের মিউজিয়ামে। তো এই হচ্ছে মিউজিয়ামের প্রবেশদ্বার। আর সেই প্রবেশদ্বারের পাশে ছোট্ট করে ঘরটা আমার চোখে পড়ছে। তো সেখানে কি আছে দেখতে যেয়ে আমি একটু অবাকই হইলাম। এখানে সব ধরনের বাংলার যত ঐতিহ্যবাহী জিনিস আছে সবগুলো এখানে সংগ্রহ করা আছে। মানে গ্রামীণ যে ঐতিহ্যবাহী জিনিসপত্র আছে না, সেগুলো সেখানে সংগৃহীত আছে। তো এই হচ্ছে মিউজিয়ামের মেইন ফটক। আমি এখানে প্রবেশ করতেই জয়নুল আবেদিনের কিছু চিত্রশিল্প আমার চোখে পড়ে এবং তার ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র সেখানে সংরক্ষণ করা রয়েছে। এখানে তার রং তুলি থেকে শুরু করে সব এখানে সংরক্ষণ করা রয়েছে। এখানে কি কি আছে সেগুলো বলার আগে অবশ্যই এই মিউজিয়াম সম্পর্কে আমাদের জানা উচিত। মানে এই সোনারগাঁয়ের যে ইতিহাস রয়েছে সেটা সম্পর্কে আমাদের সবারই ধারণা থাকা উচিত। তো সেই সম্পর্কে যদি আমি একটু কথা বলি আর সে সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সোনারগাঁ জাদুঘর এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করা হয় এবং এটি বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের অন্যতম কয়েকটি সংগ্রহশালার মধ্যে একটি। এখানে বাংলার লোকশিল্প ও কারুশিল্পের ঐতিহ্যবাহী নানা নিদর্শন প্রদর্শিত করা হয়েছে, যা আমাদের সামনে তৎকালীন প্রাচীন বাংলার সংস্কৃতি ও জীবনযাত্রার মান চিত্র ফুটিয়ে তোলে। এই জাদুঘরটিতে বাংলার প্রাচীন লোকশিল্প ও কারুশিল্পের নানা নিদর্শন সংগৃহীত রয়েছে, যেমন মাটির তৈরি নানান জিনিসপত্র, কাঠ ও বাঁশের তৈরি নানান শিল্প, বাংলার ঐতিহ্য তাঁতশিল্প, নকশি কাঁথা এবং তৎকালীন সময়ের ব্যবহৃত দৈনন্দিন ব্যবহারের সামগ্রী। এই সংগ্রহশালায় প্রায় ৪,৫০০-এরও বেশি প্রাচীন নিদর্শন সংগৃহীত রয়েছে, যা আপনারা দেখলেই বুঝবেন একজন দক্ষ শিল্পী প্রতিটি সৃষ্টিতে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার ঐতিহ্য। জাদুঘরে আসলে দেখতে পারবেন বিভিন্ন কারুশিল্প, পাটশিল্প, মুখোশ, আদিম জীবনভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা, পিতলের নানান তৈজসপত্র। সবগুলো নিদর্শন যেন চোখে পড়ার মতো। মানে এক একটা জিনিস যতই দেখছি ততই বাংলার যে ঐতিহ্যবাহী প্রাচীনকালের ইতিহাস তৎকালীন সময়ে সেগুলো যেন আবার পুনরায় আমার চোখের সামনে ভেসে উঠেছে। প্রত্যেকটা পোড়ামাটির ফলক যেন বাংলার কালক্রমের ইতিহাস এবং জামদানি শাড়িগুলো যেন সোনারগাঁয়ের প্রাচীনতম নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে আজও সেই সোনারগাঁও মিউজিয়ামে। এই পালকিটিতে চড়ে হয়তোবা জমিদার আমলে কোনো পরিবারের কন্যা বিদায় দেওয়া হতো তাদের স্বামীর ঘরে, আর সঙ্গে হয়তোবা দেওয়া হতো এই ধরনের অলংকারগুলি। সোনারগাঁও মিউজিয়ামে যদি না আসেন তাহলে কখনো এগুলোর তৎকালীন সময়ের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আপনারা কখনো ধারণা পাবেন না। আর কালক্রমে হারিয়ে যাওয়া যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোর সাক্ষীও কখনো হতে পারবেন না। তাই আপনাদের সবার একবার হলেও এসব মিউজিয়ামে ঘুরে যাওয়া উচিত এবং প্রাচীন বাংলার যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলোর নিজ চোখে দেখে একজন সাক্ষী হিসাবে থাকা উচিত। সোনারগাঁও মিউজিয়াম দেখা শেষে আমি মিউজিয়াম থেকে বেরিয়ে পড়ি বাকি যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু ঘুরে দেখার জন্য আর আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমরা এখন হাঁটছি সোনারগাঁতেই এবং মিউজিয়াম দেখা শেষ, বড় সর্দার বাড়ি দেখা শেষ। আমরা এখন সোনারগাঁয়ের ভিতরের মূল অংশ যেগুলো আছে বাকি দেখার সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হচ্ছে নাটকের একটা স্পট। মানে সোনারগাঁতে
বিভিন্ন নাটকের যে শুটিংগুলো আপনারা দেখেন টেলিভিশনে, সেগুলোর স্পট হচ্ছে শুটিং স্পট হিসেবে এগুলো অনেক ভালোভাবে ব্যবহৃত হয়। এবং এখানে দেখেন মেলার কিছু আইটেম বসছে, মানে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন রকমের চরকি, তারপর হচ্ছে দেখায় দোলনা, নাগরদোলনা। আর প্রচণ্ড পরিমাণের কাদা রয়েছে এখানে, কারণ হচ্ছে একটু আগে বৃষ্টি হয়েছে যেহেতু, সেই জন্য। এখানে একটা খাবার দোকানও পেয়ে যাবেন আপনারা, ফুচকা টুচকা যদি খাইতে ইচ্ছে হয় কেউ খেতে পারবেন। আর পুরোটা জায়গা এরিয়া দেখেন লিচু গাছ দিয়ে ভরা একদম। এই যে দেখেন, আর একটু আগে বৃষ্টি হয়েছে আর আকাশ মানে ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন, এটা হচ্ছে সোনারগাঁর আরেকটা স্পট, এটাও শুটিং স্পট এবং পিকনিক স্পট হিসেবে এখানে ব্যবহার করা হয় এই জায়গাগুলো। আর খুব নিরিবিলি এবং পরিবেশটা অনেক সুন্দর, শান্তশিষ্ট একদম। এখানে পরিবার পরিজন নিয়ে আসলে অবশ্যই ঘুরতে মজা পাবেন। এখানে দেখেন, এই যে সোনারগাঁর পিকনিক স্পটগুলো দেখা শেষে আমি ঢুকে যাচ্ছি কারুপল্লীতে, মানে এখানে কারুশিল্পে, তাঁত শিল্পের বিভিন্ন দোকান রয়েছে। চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। আমরা এখন যাচ্ছি কারুপল্লীতে এবং এই স্পটটা দেখার পর আমরা বেরিয়ে যাব। তো চলুন। এটা হচ্ছে কারুপল্লীর প্রবেশ পথ, আর এখান দিয়ে মানুষ প্রবেশ করতেছে এবং বাহির হওয়ার পথই এটাই, মানে বাহির হওয়া এবং ভিতরে ঢোকার রাস্তা একটাই। এই যে এখানে হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র বিক্রি করে প্রত্যেকটা স্টলে, আপনাদেরকে একটু আমি ঘুরে দেখাই। এই যে দেখেন, এই কারুপল্লীতে আসলে আপনাদের চোখে অনেকগুলো দোকান পড়বে এবং প্রত্যেকটা দোকানে ছিল ঘরে সাজানোর মতো আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের শৌখিন খেলনা। দোকান দেখেন নাম রাখছে অনেক সুন্দর করে, মানে সবগুলো বাংলার ঐতিহ্য সাথে মিলে। আর বৃষ্টি হওয়ার কারণে, দর্শনার্থী কমে যাওয়ার কারণে এখানে দোকানপাট অনেকগুলি বন্ধ রাখছে। গাংচিল, একদম 200 টাকা। মাইরা মজুরি বাসা হইব না। এখানে আসলে শুধুমাত্র ঘর সাজানোর জিনিস নয়, এখানে পোশাক আশাক সহ বিভিন্ন জামদানির শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান এবং পুরুষদের বিভিন্ন পোশাক আশাকের দোকানও আপনারা এখানে পেয়ে যাবেন। এই ছিল আমার আজকের সোনারগাঁও এপিসোড 2। তো সামনে আমি পানাম নগরীতে যাব, মানে আমার ট্যুরটা ছিল একদিনের একটা ট্যুর। সেখানে বড় সর্দার বাড়ি দেখিয়েছি এবং আজকে দেখিয়েছি সোনারগাঁওয়ের মিউজিয়াম সহ আর সোনারগাঁওয়ের বাকি এরিয়াগুলো। তো সামনের ব্লগে আপনাদেরকে আমি দেখাবো পানাম নগরী। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।